আমরা এমন এক জগতের সামনে দাঁড়িয়ে আছি যেখানে বিজ্ঞানের কোনো স্থান নেই। সদরঘাট টার্মিনালের পিলারের আড়ালে নৌকা আসতেই আমরা এক অদ্ভুত দৃশ্য দেখলাম। টার্মিনালের জীর্ণ রেলিং ধরে একজন মানুষ দাঁড়িয়ে আছে। ডাক টিকেট, কিছু ডাক উপেক্ষা করা যায় না। নমস্কার, ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুরজিৎ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আবারও নতুন গল্পের আর এক অধ্যায় নিয়ে হাজির হয়েছে আপনাদের জন্য। আসাম থেকে চয়ন মজুমদার তার এক বন্ধুর কাছ থেকে শোনা গল্প আমাদের আজ ডাক টিকিটে শেয়ার করেছেন। অনেক ধন্যবাদ চয়নকে যে তিনি এত সুন্দরভাবে একটি গল্প লিখে পাঠিয়েছেন। আমরা সময় নষ্ট না করে চলে যাব সরাসরি গল্পতে। সিলেটের মালনীছড়া কিংবা লাক্কাতুরার গহীন চা বাগানের স্নিগ্ধতা দিনের বেলা যতটা মায়াবী, রাত নামলে সেই নির্জনতা ঠিক ততটাই রহস্যময় হয়ে ওঠে। সিলেটের মৌলভীবাজারের গহীন প্রান্তে অবস্থিত কালিন্দীপুর টি স্টেট এখন এক মূর্তময় আতঙ্কের নাম। এই জনপদে গত কয়েক মাস ধরে এক ভয়াবহ নীরবতা জেঁকে বসেছে, যা কোনো সাধারণ নিস্তব্ধতা নয়, বরং এক অতৃপ্ত আত্মার দীর্ঘশ্বাস। এই রহস্যের জট খুলতেই আমার ডাক পড়েছিল সেখানে। আমি একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর। যুক্তির অতীত ঘটনাগুলোর পেছনের সত্যতা খুঁজে বের করার নেশায় সারা জীবন ঘুরে বেরিয়েছি, কিন্তু কালিন্দীপুরের অভিজ্ঞতা আমার জীবনের সব হিসাব বদলে দিয়েছিল। এই প্রেক্ষাপট জানতে আমাকে পিছিয়ে যেতে হয়েছিল মাস 3 আগে। কালিন্দীপুর বাগানের অতি সাধারণ এক চা শ্রমিক ছিল হরেন তাঁতি। তার বংশ পরম্পরায় এই বাগানেই তার রক্ত আর ঘাম মিশে আছে। তার পূর্বপুরুষদের হাড়গোড় হয়তো মিশে আছে এখানকার মাটির গভীরে, কিন্তু গত বছর থেকে বাগানের নতুন মালিকের কঠোর নিয়মে শ্রমিকের মজুরি যেন পরিহাসে পরিণত হল। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর মাত্র কয়েকশো টাকার সামান্য মজুরিতে হরেনের 3 জনের সংসার চলছিল না। তার স্ত্রী যক্ষায় আক্রান্ত। প্রতি রাতে কাশির দমকে তার বুক ফেটে যেত। ঘরে দুধের শিশুটির ক্ষুধার জ্বালায় প্রতিদিন কান্নায় হরেনের ঘুম কেড়ে নিয়েছিল। অভাবের তাড়নায় দিশেহারা হরেন শেষ অবলম্বন হিসেবে বাগানের নতুন আর নিষ্ঠুর ম্যানেজার চৌধুরীর কাছে গিয়েছিল সামান্য কিছু অগ্রিম টাকার জন্য, তার স্ত্রীর ওষুধের জন্য, সন্তানের এক মুঠো ভাতের জন্য। কিন্তু চৌধুরী তাকে টাকার বদলে দিয়েছিল অকথ্য অপমান আর লাথি। তাকে উপহাস করে বলেছিল, মরলে বাগানের কাজ কমবে, একজন শ্রমিক কমবে। সেই অপমান সইতে না পেরে পরদিন ভোরে বাগানের সব থেকে পুরনো এবং গহীন 4 নম্বর সেকশনের সেই বিশাল বটগাছটায় হরেনের ঝুলন্ত দেহ পাওয়া যায়। তার চিবুক বেয়ে রক্ত গড়িয়ে পড়ছিল, যেন তার শেষ রক্তবিন্দুও শোষিত হয়েছিল এই নিষ্ঠুর পৃথিবীতে। আর তার পায়ের নিচের মাটিতে বড় বড় করে কয়লা দিয়ে লেখা ছিল, পেটের খিদে তো মিটল না, এবার
বাগানের রক্তে মিটবে। এই বাক্যটি ছিল একটি অভিশাপের পূর্বাভাস। হরেনের মৃত্যুর ১৩ দিন পর থেকে কালিন্দীপুরে শুরু হলো সেই বিভীষিকা। প্রথম শিকার হয়েছিল সেই ম্যানেজার চৌধুরী, যে হরেনকে অপমান করেছিল। এক গভীর রাতে বাংলোর বারান্দায় বসে মদ খাওয়ার সময় তিনি হঠাৎ শূন্যে উঠে যান। যেন কেউ অদৃশ্য হাতে তার গলা টিপে ধরেছে। তার গলা থেকে তীব্র গোঙানির শব্দ বেরিয়ে আসছে, যা বাগানের পাহারাদাররাও শুনেছিল সেদিন। পরদিন সকালে তাকে বাগানের মূল নর্দমায় মৃত অবস্থায় পাওয়া যায়। তার জিভ বের হয়েছিল ঠিক হরেনের মতো। চোখে মুখে ছিল এমন এক আতঙ্ক, যা দেখে পাথরের মানুষও ভয় পেত। এরপর থেকেই হয় ভৌতিক ক্রিয়াকলাপের এক ভয়াবহ অধ্যায়। রাতের বেলা বাগানের কাজ করা শ্রমিকরাও দেখত অন্ধকার ঝোপের আড়াল থেকে কেউ একজন তীব্র লাল চোখে তাকিয়ে আছে। তাদের মনে হতো হরেন যেন প্রতিশোধের নেশায় ফিরে এসেছে। মাঝে মধ্যে ফ্যাক্টরির ভেতরের মেশিনগুলো মাঝরাতে নিজে চালু হয়ে যেত, আর ভেতর থেকে ভেসে আসতো হাড় হিম করা গোঙানির শব্দ। কেউ সাহস পেত না ফ্যাক্টরির ভেতরে ঢুকতে। বাগানের মালিক পক্ষের ছেলে যখন দামি গাড়ি নিয়ে বাগানের ৪ নম্বর সেকশন দিয়ে ফিরছিল, তখন তার গাড়িটি ঠিক সেই বটগাছের সামনে এসে বন্ধ হয়ে যায়। সে চেষ্টা করলেও গাড়ি স্টার্ট করতে পারেনি। গাছের ওপাশে সে দেখতে পায় একজোড়া নীল হয়ে যাওয়া হাত তাকে ইশারায় ডাকছে। সেই হাতের নখগুলো ছিল বীভৎসভাবে লম্বা, যেন দীর্ঘদিনের অবহেলার ছাপ। সে এতটাই ভয় পেয়েছিল যে চিৎকার করতেও ভুলে গিয়েছিল। সেই থেকে ছেলেটি আজ মানসিক ভারসাম্যহীন। দিনের বেশিরভাগ সময় ঘরের কোণে গুটিসুটি মেরে বসে থাকে আর ফিসফিস করে কিছু একটা বলতে থাকে, যা কেউ বুঝতে পারে না। তার বাবা মা তাকে অনেক ডাক্তার দেখিয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। সবাই বলেছে কালিন্দীপুর অভিশপ্ত। আমি যখন এই খবর পেয়ে কালিন্দীপুরের স্টেশনে নামলাম, তখন আকাশ মেঘাচ্ছন্ন, বাতাসের এক ভ্যাপসা গন্ধ। স্টেশনের চা বিক্রেতা আমার গন্তব্য কালিন্দীপুর টি স্টেট শুনে আঁতকে উঠলেন। তার হাতে ধরা চায়ের কাপটা কেঁপে উঠল। সে ফিসফিস করে বলল, সাহেব, ফিরে যান। কালিন্দীপুরের বাতাস এখন মানুষের নিঃশ্বাস নিতে জানে না, তা শুধু মৃত্যুর গন্ধ চেনে। তার চোখে মুখে এমন এক ভয়ের ছাপ ছিল, যা আমাকে আরো কৌতূহল করে তুলল। আমি যখন বাগানের গেস্ট হাউসে পৌঁছালাম, তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। বাগানের ম্যানেজার বাবু আমার জন্য অপেক্ষা করছিলেন। তার হাতে ধরা লণ্ঠনটা থরথর করে কাঁপছিল, যেন তার শরীরে কাঁপুনি লণ্ঠনে সঞ্চারিত হয়েছে। গেস্ট হাউসের হলরুমে বসে বড়বাবু বললেন, আমরা শেষ হয়ে যাচ্ছি সাহেব। আপনি এসেছেন শুনে একটু সাহস পাচ্ছি। প্রতি রাতে হরেনের সেই ছেঁড়া চটের ব্যাগটার শব্দ শোনা যায়। সে যেন আজও চা পাতা খুঁজছে, কিন্তু পাচ্ছে না। সে এখন মানুষের কলিজা খুঁজছে। তার চোখ দেখে আমি বুঝতে পারলাম তিনি শুধু ভয় পাচ্ছেন না, তিনি এক চরম মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন। তিনি আমাকে আরো বললেন, গত রাতের বাগানের মালিকের পুরনো ঘরে একজন পাহারাদার অদ্ভুত কিছু দেখেছিল। সে শপথ করে বলেছে
মাঝরাতে হরেনের স্ত্রী এবং শিশুর ফিসফিসানি শোনা গিয়েছিল সেই ঘর থেকে, যদিও সেখানে কেউ ছিল না। আমি স্থির করলাম আজ রাতেই আমাকে সেই ৪ নম্বর সেকশনে যেতে হবে, যেখানে হরেন আত্মহত্যা করেছিল। রাত যখন ২টো, তখন আমি আমার ইনফ্রারেড ক্যামেরা, ডিজিটাল ভয়েস রেকর্ডার আর একটা শক্তিশালী টর্চ নিয়ে বেরিয়ে পড়লাম। গেস্ট হাউস থেকে ৪ নম্বর সেকশনের পথটা ছিল দীর্ঘ আর আঁকাবাঁকা। ঘন কুয়াশার চারপাশে এমনভাবে ঢেকেছিল যে নিজের হাতও দেখা যাচ্ছিল না। আমার বুকের ভেতরটা ধুকপুক করছিল, কিন্তু আমি আমার ভীতিকে দমন করে এগিয়ে চললাম। চা বাগানের ছোট ছোট নালাগুলোর পাশ দিয়ে হাঁটার সময় আমি লক্ষ্য করলাম ঝিঝি পোকার ডাক হঠাৎ থেমে গেল। এক অদ্ভুত গুমোট নিস্তব্ধতা গ্রাস করল পুরো এলাকা। শুধু আমার জুতোর শব্দ আর আমার হৃদস্পন্দন শোনা যাচ্ছিল। হঠাৎ আমার রেকর্ডারের একটা শব্দ ধরা পড়ল, খসখস খসখস। মনে হচ্ছে কেউ একজন আমার ঠিক কয়েক কদম পেছনে হাঁটছে, কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছি না। আমি চট করে পেছনে ফিরে তাকালাম, কিন্তু কেউ নেই। শুধু বাতাসে পচা পচা পাতার একটা ভ্যাপসা গন্ধ আসছে, যা গা গুলিয়ে দিচ্ছিল। হঠাৎ আমার টর্চের আলো পড়ল সেই বিশাল বটগাছটার ওপর। গাছটা এতটাই পুরনো যে তার গোড়া শত শত বছরের ইতিহাসের ভারে ফাটল ধরেছে। গাছের ডালে দুলছে এক পুরনো ছেঁড়া চটের বস্তা, যা দেখে আমার মনে হলো হরেন শেষবার এই ব্যাগটা নিয়ে গিয়েছিল। আমি যখন গাছের দিকে এগিয়ে যাচ্ছিলাম, তখন আমার পায়ের নিচের শুকনো পাতাগুলো মরমর করে উঠল। আমি গিয়ে দেখলাম গাছের গুঁড়িতে টাটকা রক্ত দিয়ে বড় বড় করে লেখা ১৭০ টাকা। এটা ছিল হরেনের প্রতিদিনের মজুরি, যা তার কাছে জীবনের সমতুল্য। ঠিক সেই মুহূর্তে আমার কানের কাছে কেউ একজন বরফ হিম শীতল কণ্ঠে বলে উঠল, সাহেব, অভাবের বড় জ্বালা। আর এইভাবেই তিনি তার গল্প এখানে শেষ করেছেন। আজকের এই প্রথম যে গল্পটা আমি আজ পড়লাম, এটি ভয়ের থেকে আমার বেশি খারাপ লেগেছে যে এরকমও হয় মানুষদের সাথে। আসলেই যারা চা বাগানে কাজ করে এবং যারা চা শ্রমিক আছে, তারা তো খুব একটা বেশি আ তাদের শ্রমের মূল্য পায় না। তো সেটা ভেবেই যে আমরা হয়তো যাই পাহাড়ে কিংবা অন্য কোনো জায়গায়, চা বাগান দেখলেই সুন্দর সুন্দর ছবি তোলার কথা মনে পড়ে। চা বাগানের মাঝখানে দাঁড়িয়ে সুন্দর ছবিও তুলি আমরা। কিন্তু আমরা আসলে জানিই না সেই আ চায়ের গাছে কিংবা সেই চায়ের পাতায় কত শ্রমিকের রক্ত ঘাম মিশে আছে। তো এরপর আমরা যখন কখনোই বা যাবো, যারা আমরা এই গল্প শুনেছি, হয়তো একবার না একবার হলেও এই গল্পের কথা আমাদের মনে আসবে যে আসলেই যে এরকম হয়। আমরা চাইবো আগামী দিনে এই বিষয়গুলো যাতে একটু ঠিক হয়ে যাক এবং প্রত্যেক মানুষের খিদে মিটুক, প্রত্যেক মানুষ যোগ্য সম্মান পাক। ডাক টিকিট এর থেকে আর কি বা আশা করতে পারে? সবাই ভালো থাকবেন। আমাদের আরো একটি গল্প বাকি আছে এই পর্বের। আমরা চলে যাব সরাসরি সেই গল্পতে। রাজশাহী, বাংলাদেশ থেকে নাদিম আমাদের তার এই একটি লেখা গল্প পাঠিয়েছেন এবং তিনি বলেছেন এটি কোনো সত্য ঘটনা নয় এবং তিনি নিছকই আ লেখার মজাতেই তিনি এই গল্প লিখেছেন। চলে যাব সরাসরি গল্পতে।
পুরান ঢাকার সদরঘাট মানে এক অন্তহীন ব্যস্ততা। লঞ্চের সাইরেন, হকারদের হাঁকডাক আর হাজার হাজার মানুষের পদচারণায় এই এলাকা দিনরাত মুখরিত হয়ে থাকে। কিন্তু ঘড়ির কাঁটা যখন রাত 2টা পেরিয়ে 2:30টার ঘরে পৌঁছায়, তখন এই সদরঘাটই ধারণ করে এক বিভৎস রূপ। বুড়িগঙ্গার সেই ঘোলাটে কালো জল তখন আর সাধারণ পানি থাকে না। মনে হয় কোনো এক আদিম দানবের জমে থাকা জমাটবদ্ধ রক্ত থমথম করছে। আমি আর আমার বন্ধু সিয়াম গিয়েছিলাম সদরঘাটে। উদ্দেশ্য ছিল আমাদের ইউটিউব চ্যানেলের জন্য বুড়িগঙ্গার লোকগাথা ও অলৌকিক ইতিহাস নিয়ে একটি ডকুমেন্টারি ভ্লগ বানানো। আমরা শুনেছিলাম রাতের বুড়িগঙ্গা নাকি কথা বলে, কিন্তু আমরা জানতাম না যে সেই রাত আমাদের জীবনের শেষ রাতও হতে পারত। ঘাটে আমাদের দেখা হলো বৃদ্ধ রহমত চাচার সাথে। ঘোলাটে চোখ আর বলিরেখা পরা মুখাবয়ব জানান দিচ্ছে যে তিনি এই নদীর প্রতিটি পাক চেনেন। দীর্ঘ 40 বছর ধরে এই নদীতে নৌকা চালাচ্ছেন তিনি। প্রথমে আমাদের প্রস্তাব শুনে তিনি সরাসরি না করলেন। বললেন, বাবাজিরা, রাতের নদী ভালো না। এই সময় যারা জাগে তারা মানুষ না। আমাদের অনুরোধ আর 1 কাপ কড়া চায়ের পর তিনি রাজি হলেন। তবে তার চোখে মুখে একটা গভীর শঙ্কা ছিল। নৌকা ছাড়ার আগে তিনি আমাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, একটাই শর্ত, যাই দেখেন না কেন টু শব্দটি করবেন না, টর্চ জ্বালবেন না, আর কোনো শব্দ কানে এলেও সাড়া দেবেন না। নদী এখন খিদের মুখে আছে। আমরা তখন তার কথাকে বৃদ্ধের কুসংস্কার ভাবে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু নৌকা যখন তীরের কোলাহল ছেড়ে মাঝ নদীর বুক ছেড়ে এগোতে লাগলো, তখন আমাদের সেই তাচ্ছিল্য কর্পূরের মতো উপে গেল। তীরের আলোগুলো ধীরে ধীরে ঝাপসা হতে শুরু করলো, আর চারপাশটা হয়ে উঠল অস্বাভাবিক স্তব্ধ। ইঞ্জিনের মৃদু শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। এমনকি বাতাসের শব্দ যেন কোথাও থমকে দাঁড়িয়েছে। নৌকা তখন নদীর একদম মাঝখানে। হঠাৎ সিয়াম ফিসফিস করে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, দোস্ত, নৌকার নিচে ওটা কি? কৌতূহল সামলাতে না পেরে আমি ছোট টর্চটা জ্বালতেই রহমত চাচা ক্ষিপ্ত গতিতে আমার হাত চেপে ধরলেন। তার হাতের মুঠোই ছিল বরফের মতো ঠান্ডা। তিনি ইশারায় কঠোরভাবে মানা করলেন আলো জ্বালতে। চাঁদের একফালি আবছা আলোয় দেখলাম নৌকার নিচ দিয়ে বিশাল বড় একটা অবয়ব সাঁতার কেটে যাচ্ছে। সেটা মানুষের মতো দেখতে হলেও দৈর্ঘ্যে অন্তত 15 থেকে 20 ফুট। এত বড় কোনো প্রাণী এই দূষিত নদীতে থাকা অসম্ভব। ওটা মাছ নয়, আবার কুমিরও নয়। পানির নিচে অত্যন্ত দ্রুত গতিতে সেটা নৌকাটিকে প্রদক্ষিণ করে ওপারের অন্ধকারের দিকে চলে গেল। পরেক্ষণেই প্রচণ্ড এক ধাক্কায় আমাদের নৌকাটা প্রায় উল্টে যাওয়ার উপক্রম হলো। কোনো ঢেউ নেই, বাতাস নেই, আশেপাশে অন্য কোনো জলযানও নেই, অথচ নৌকাটা
দুলছে, যেন নিচ থেকে কোনো এক অদৃশ্য কোনো দানবীয় হাত ওটাকে টেনে ধরেছে। রহমত চাচা চোখ বন্ধ করে বিড়বিড় করে দোয়া পড়তে লাগলেন। আমাদের মনে হলো বুড়িগঙ্গার সেই বিশাল ছায়ার গল্প কেবল গল্প নয়, বরং এক আদিম বিভীষিকা, যা যুগের পর যুগ ধরে এই জলের নিচে খাপটি মেরে আছে। আমরা যখন বাবুবাজারের ব্রিজের বিশাল পিলারের কাছাকাছি পৌঁছালাম, তখন বাতাসের শাসা শব্দ ছাপিয়ে এক অদ্ভুত শব্দ কানে আসতে লাগলো। মনে হলো কোনো নারী অনেক দূর থেকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কান্নার সুরটা এতটা হৃদয় বিদারক যে আমাদের বুক কেঁপে উঠল। রহমত চাচা পকেট থেকে তুলা বের করে আমাদের কানে দিতে বললেন, কিন্তু মানুষের কৌতূহল মজ্জাগত। আমরা সেই ক্রন্দনধ্বনির উৎস খোঁজার চেষ্টা করলাম। হঠাৎ সেই কান্নাটা তীব্র হয়ে উঠল। মনে হলো ঠিক আমাদের নৌকার এক হাত দূর থেকেই কেউ হাত বাড়িয়ে আর্তনাদ করছে, আমারে বাঁচাও, আমার দম বন্ধ হয়ে আসছে, কেউ আমাকে তোলো। সিয়াম আর স্থির থাকতে পারল না। সে ক্যামেরার নাইট ভিশন অন করে পানির দিকে তাক করল, কিন্তু সেখানে কেউ নেই। অথচ শব্দের উৎসর মুহূর্তের মধ্যে আমাদের কয়েকশো গজ দূরে সরে গেল। রহমত চাচা ফিসফিস করে বললেন, যাইয়েন না ওদিকে, ওটা মানুষ না, ওটা মোহ। ওভাবে ডাকতে ডাকতে ওরাই মানুষকে মাঝ নদীতে নিয়ে গিয়ে মারে। বছরের পর বছর ধরে যারা এই নদীতে ডুবে মরছে, তাদের অতৃপ্ত আত্মারাই এইভাবে জীবিতদের ডাকে। আমাদের শিরদাঁড়া দিয়ে যখন হিমশীতল স্রোত বয়ে যাচ্ছিল, আমরা বুঝতে পারলাম আমরা এমন এক জগতের সামনে দাঁড়িয়ে আছি যেখানে বিজ্ঞানের কোনো স্থান নেই। সদরঘাট টার্মিনালের পিলারের আড়ালে নৌকা আসতেই আমরা এক অদ্ভুত দৃশ্য দেখলাম। টার্মিনালের জীর্ণ রেলিং ধরে একজন মানুষ দাঁড়িয়ে আছে। মানুষ না বলে তাকে এক অতিকায় ছায়া বলাই ভালো। তার উচ্চতা সাধারণ মানুষের অন্তত দ্বিগুণ। লোকটি স্থির হয়ে স্থির চোখে পানির দিকে তাকিয়েছিল। রহমত চাচা আমাদের ফিসফিস করে বললেন, ওটা জলের ঢেউ। যারা রাতের টার্মিনালে একা ঘুমায়, তাদের পা ধরে টেনে নিয়ে যায় এই ঢেউ। ও হলো এই নদীর পাহারাদার। ঠিক সেই মুহূর্তে ছায়াটি ধীরে ধীরে আমাদের দিকে মুখ ফেরালো। তার মুখ বলতে কিছু নেই, কেবল দুটো আগুনের গোলার মতো জলজলে চোখ। লোকটা হঠাৎ পানির ওপর দিয়ে অবলীলায় হেঁটে ওপারের অন্ধকারের দিকে অদৃশ্য হয়ে গেল। আমরা যখন শ্যামবাজার এলাকায় পার হচ্ছিলাম, সেখানে পরিবেশটা ছিল আরো থমথমে। কয়েক বছর আগে এখানে একটি বড় লঞ্চ দুর্ঘটনা ঘটেছিল। জায়গাটিতে পৌঁছাতেই মনে হলো বাতাসের প্রতিটা কণা যেন সীসার মতো ভারী হয়ে গেছে। হঠাৎ কানে এলো পানির নিচে কিসের যেন ধপাস ধপাস শব্দ। মনে হচ্ছিল কেউ একজন বারবার জলে ডুব দিচ্ছে আর উঠছে। পাশে একটি পরিত্যক্ত মরিচা ধরা ছোট্ট লঞ্চ ফিরানো ছিল। সেখান থেকে স্পষ্ট গোঙানি আর নখের আঁচড়ানোর শব্দ আসছিল। সিয়াম তার শক্তিশালী ক্যামেরা লেন্স দিয়ে লঞ্চের ভাঙা জানলার দিকে জুম করল। জানলার ওপাশে যা দেখলাম
তা দেখার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। একটা ঝাপসা মুখ স্থির হয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। সেই মুখে কোনো মাংস নেই, কেবল সাদা হাড়ের কাঠামো আর কোটরাগত দুটো শূন্য চোখ। রহমত চাচা দ্রুত বৈঠা চালিয়ে আমাদের ওখান থেকে দূরে নিয়ে এলেন। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওরা ওখানেই থাকে। লঞ্চের কামরায় আজও ওদের শেষ নিঃশ্বাস শোনা যায়। যারা সলিল সমাধি পেয়েছে, এই নদী তাদের মুক্তি দেয় না। তারা এই পচা জলের নিচে এক চিরস্থায়ী বন্দী জীবন যাপন করছে। ভোর হওয়ার ঠিক আগ মুহূর্তে যখন আমরা ঘাটে ফিরছি, তখন জলের পানি নেমে যাওয়ায় তীরে একটা অদ্ভুত দৃশ্য দেখলাম। কাদায় অর্ধেক আটকে আছে একটা মাটির হাড়ি। রহমত চাচা ভয়ে কাছে যেতে চাইলেন না, কিন্তু আমাদের কৌতূহল ছিল দমনের অসাধ্য। আমরা গিয়ে দেখলাম হাড়ির মুখ লাল কাপড়ে শক্ত করে বাঁধা। লাঠি দিয়ে কাপড়টা সরাতেই বেরিয়ে এলো একটা বীভৎস দর্শনের কাপড়ের পুতুল। পুতুলটার সারা শরীরে শত শত পিন ফোটানো, আর তাতে জড়ানো কুচকুচে কালো সুতো আর লম্বা লম্বা মানুষের চুল। পুতুলের নিচে একটা হলদেটে চিরকুটে কার যেন নাম লেখা ছিল। অক্ষরগুলো কালচে লাল, যা টাটকা রক্ত দিয়ে লেখা বলেই মনে হচ্ছিল। রহমত চাচা বললেন, এটা শয়তানের কাজ। বুড়িগঙ্গার এই তলাটা আসলে এক বিশাল শ্মশান, আর কবরের চেয়েও ভয়ঙ্কর। মানুষের প্রতিহিংসা, কালো জাদু আর অতৃপ্ত আত্মার আস্তানা এই নদী। মানুষ তার শত্রুতা মেটাতে এই নদীতে বিসর্জন দেয় তাদের পাপ। ভোর হওয়ার আগে যখন আমরা ঘাট ছাড়ছি, তখন শেষবারের মতো পেছন ফিরে তাকালাম। কুয়াশাচ্ছন্ন বুড়িগঙ্গার জল তখনও সেই কুচকুচে কালো। মনে হচ্ছিল পানির নিচে হাজার হাজার চোখ আমাদের গতিবিধি পর্যবেক্ষণ করছে। রহমত চাচা বিদায় নেওয়ার সময় যে কথাটি বললেন, তা আমাদের আত্মাকে কাঁপিয়ে দিয়েছিল। বাবাজিরা, আপনারা তো দেখে ফিরে যাচ্ছেন, কিন্তু নদী যাদের একবার ভালোবেসে ফেলে, তাদের আর ফিরে যেতে দেয় না। সাবধানে থাকবেন। নদীর ডাক কিন্তু সহজে পিছু ছাড়ে না। আচ্ছা, এই ঘটনার পর 3 দিন পার হয়েছে, কিন্তু আমার জীবন আর আগের মতো নেই। মাঝরাতে ঘুমাতে গেলেই আমি স্পষ্ট শুনতে পাই পানির নিচে সেই বিশাল ছায়ার সাঁতার কাটার শব্দ। মনে হয় আমার ঘরের দরজার ওপাশ থেকে সেই ভেজা স্বরে কেউ বলছে, আমাকে বাঁচাও, আমার দম বন্ধ হয়ে আসছে। বুড়িগঙ্গা শুধু একটা নদী নয়, এটি একটি জীবন্ত বিভীষিকা, যা তার কালো জলের নিচের কয়েক শতাব্দীর অন্ধকারের ইতিহাস চাপা রেখেছে। যারা বিশ্বাস করে না, তারা একবার কোনো এক অমাবস্যায় নিঝুম রাতে সদরঘাটের কোনো বৃদ্ধ মাঝিকে একা পেয়ে জিজ্ঞাসা করে দেখবেন। উত্তরটা হয়তো আপনি নিজের কানেই শুনবেন। আর এইভাবেই তিনি তার গল্প এখানে শেষ করেছেন। এবং অনেক ধন্যবাদ নাদিমকে এত সুন্দর একটি লেখা আমাদের ডাক টিকিটকে উপহার দেওয়ার জন্য। আসলেই অনেক ভালো একটি লেখা। পড়তে পড়তে হয়তো অনেক কিছু আমি ভাবছিলাম যে এমন যদি সত্যি হতো। যদিও গল্পটা
সত্য ঘটনার না, তিনি তার নিজের কল্পনা শক্তি দিয়ে এবং কিছুটা শোনা গল্প থেকেই তিনি লিখেছেন এবং সেটি তিনি উল্লেখও করেছেন আমাদের যে এটি কোনো সত্যি ঘটনা আসলেই না। কিন্তু ভাবুন তো যে এর কিছু অংশ যদি সত্যি হতো, তাহলে তো মানুষের সেই অবস্থায় যখন তারা আসা যাওয়া করে প্রতি রাতে, বিভিন্ন রকম মাঝিরা থাকে সেই নদীতে, যখন সারারাত তারা কেউ মাছের ট্রলার, কেউ আ যাত্রীবাহী নৌকা, তাদের কিরকম পরিস্থিতির মধ্যে দিয়ে তারা তখন যায়, কিরকম ভয়ের মধ্যে দিয়ে তারা তখন যায়, সেটাই ভেবেই একটু গাটা ছমছম করছিল আসলে। আ খুব ভালো একটি লেখা আসলেই আমরা পড়লাম এবং এটা নিয়েই আমি আজকের এই পর্বের সমাপ্তি ঘোষণা করছি। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। আপনাদের ভালোবাসা আর সমর্থনই আমাদের আরো নতুন, নতুন ঘটনা এবং অজানা গল্প আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা দেয়। প্রতি সপ্তাহে এমন আরো শিহরণ জাগানোর অভিজ্ঞতা ও অজানা রহস্যের গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আপনাদের পরিচিত মানুষদের সাথে এই গল্পটি শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার ফিরে আসব আরো একটি নতুন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, শুভরাত্রি।